কি গো, তোমাকে তো পুকুরে আর দেখাই যায় না। সেই মাসখানেক আগে তোমার সাথে একবার দেখা হয়েছিল। এরপর থেকে তো তোমার কোনো দেখাই নেই। তা বলছি, তোমার শরীর কেমন আছে? আর তোমার স্বামী বা কেমন আছে? আমাকে তুমি কি করে দেখবে বোন বলো? যখন তুমি পুকুর পাড়ে আসো তখন আমি আসি না। আমার দিনকাল ভালোই চলছিল, কিন্তু আমার স্বামী এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সংসারের হাল আমাকেই ধরতে হবে মনে হয়। এখন আবার মেয়েটার স্কুলে পড়ার বয়স হয়েছে, কিন্তু তাকে স্কুলেও ভর্তি করাতে পারছি না। সব মিলিয়ে খুবই বেহাল একটা অবস্থা আমার। তা তুমি একটা কাজও তো করতে পারো। তোমার স্বামী যখন কাজ করতে পারে না, তখন তো তোমাকেই করতে হবে। ভাগ্যের উপর তো আর কারো হাত নেই বোন। সব কিছুই হচ্ছে বিধাতার খেলা। কিন্তু কাজ তো আমি করতেই চাই বোন। আমায় কাজ দেবে কে? কত জায়গায় আমি কাজ খুঁজেছি, একটা কাজও আমি খুঁজে পাইনি জানো। ঘরের আনাজপাতি চাল সব কিছু ফুরিয়ে এসেছে। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার চেনা জানা কেউ আছে গো, যার কাজের লোক লাগবে? তুমি বরং জমিদার বাড়িতে গিয়ে দেখতে পারো। জমিদার গিন্নির তো দুদিন পর পরই কাজের লোক লাগে। গিয়ে একটু অনুনয় বিনয় করে কথা বলো। বড়লোক মন তো সহজে গলতে চায় না, বুঝেছ? আমি অবশ্য গতকাল থেকে ভাবছিলাম জমিদার বাড়িতে যাব একটা কাজের জন্য, কিন্তু ভাবলাম জমিদার গিন্নি কি আমাকে অত সহজে কাজ দেবে? তার তো যা মেজাজ, মানুষকে তো একদম সহ্যই করতে পারেন না তিনি। আরে বোন, তুমি অত চিন্তা করো না তো। তুমি বরং একবার গিয়ে কথা বলে দেখোই না। যদি তার পাষাণ মনটা গলে যায়, বলা তো আর যায় না কার মন কখন গলে যায়। তুমি যখন এত করে বলছো, তাহলে আমি আগামীকালই জমিদার বাড়িতে যাব। গিয়ে আপ্রাণ চেষ্টা করব একটা কাজ যেন তারা আমাকে দিয়ে দেয়। না হলে তো মেয়ে আর স্বামীকে নিয়ে আমরা সবাই না খেতে পেয়ে মরেই যাব। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে গো। আমাকে দুটো মুড়ি খেতে দাও না। না খেতে পেলে যে আমি পেটে পেটে পড়ে মরে যাব। সকাল থেকে আমি আর কত না খেয়ে থাকবো বলো তো। আমার যে খুব খিদে পেয়েছে। দাও না মা, আমাকে একটু কিছু খেতে দাও না। তুমি যখন ঘাটে চলে গিয়েছিলে, তখন তো আমি কতক্ষণ ধরে বাবাকে বললাম যে বাবা, আমাকে কিছু খেতে দাও, কিন্তু বাবা তো কোনো কিছুই বলছে না। তোমাকে কতদিন থেকে বলছি যে আমাকে স্কুলে ভর্তি করাও, সেটাও তো তোমরা করছো না। এত বায়না কেউ করে বুঝি? জানিস না আমাদের অত টাকা নেই, আমাদের যে সামর্থ্যও নেই। তবুও কেন এত করে বলিস তুই? আর কেন করিস এই বায়নাগুলো? গিন্নি, দয়া করে বাচ্চা মেয়েটাকে আর বকো না। সবকিছুর পেছনে আমি দায়ী। আজ যদি আমি অসুস্থ না হতাম, তাহলে সংসারটা ঠিকই ভালোভাবে চলত। আমাকে ক্ষমা করে দিও গিন্নি। তুমি এইভাবে কেন বলছো গো? আমার অভিমানটাও কি তুমি বোঝো না? বিধাতা যদি কাউকে অসুস্থ করে থাকেন, সেটাতে তো আমাদের কোনো হাত নেই। আর তুমি নিজেকে দোষ দেওয়া একদম বন্ধ করো। মা, আমি না হয় এখন মুড়ি খেয়ে নেব, কিন্তু আমাকে স্কুলে কখন ভর্তি করাবে? সকল বন্ধুরা তো স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না মা? আর আমাদের কেনই বা টাকা নেই? তাদের মতো উত্তর বুঝবি না রে তুই মা। তুই যখন বড় হবি তখন বুঝবি। এ নিয়ে তুই একদম চিন্তা করিস না মা। আমি তোকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করাবো। আমাকে তুই শুধু কটা দিন সময় দে। আমি একটা কাজ খুঁজে নেই আগে, তারপর না হয় তোকে স্কুলে ভর্তি করাবো। আর তারপর স্কুলের ব্যাগও কিনে দেব, বই কিনে দেব, নতুন জামা কিনে দেব। কি বলছো তুমি গিন্নি? তুমি আবার কোথায় কাজ করবে? এই গ্রামে তো সহজে কাজ খুঁজে পাওয়া যায় না। আমি যখন দিনমজুরের কাজ করতাম তখন খুব কষ্ট করে কাজ জোগাড় করতাম। এখন তুমি তো একটা মেয়ে মানুষ, কিভাবে কাজ খুঁজে বের করবে বলো তো? এসব চিন্তা করলে হবে কিভাবে বলো তো? ডাক্তার মশাই তো বলেছেন
তোমার অসুখটা সারতে অনেকগুলো টাকার ওষুধ কিনতে হবে। আর খাবারের কথা তো নাই বা বললাম, না খেলে তুমি সুস্থ হবে কি করে? আর আমরা না খেতে পেয়ে কি মরবো নাকি বলো তো? আমি ঠিক একটা কাজ খুঁজে নেব, ও নিয়ে তুমি ভেবো না। শোনো, আমি একটু পর জমিদার বাড়িতে যাব, গিয়ে একবার দেখি যদি জমিদার গিন্নির হাতে পায়ে ধরে একটা কাজ জোগাড় করতে পারি, তাহলে তো খুবই ভালো হবে। তুমি একদম চিন্তা করো না তো। আমি পারলাম না তোমাদেরকে একটু সুখে রাখতে। পারলাম না। জীবনের এরকম একটা সময় অসুস্থ হয়ে পড়লাম, যে সময় আমার সব থেকে কাজ করার কথা ছিল। তবে গিন্নি, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে, তুমি যা করবে তা ভেবে চিন্তেই করবে। মালকিন, আমাকে দয়া করে একটা কাজ দিন না। আমি অনেক অভাবী একজন মানুষ। ঘরে আমার অসুস্থ স্বামী আর ছোট্ট একটা বাচ্চা আছে। আমি আপনার সব কাজ করে দেব, দয়া করে আমাকে কাজে রেখে দিন। এই এই, তোর কি পেট খারাপ নাকি মাথা খারাপ শুনি? কোথা থেকে উড়ে এসে বসলি শুনি? কথা নেই বাটা নেই, উঠ করে এসে বললো তার নাকি কাজ লাগবে। শোনো মেয়ের কথা। দয়া করুন মালকিন, আমি সব কাজ পারি। রান্না করা, বাসন মাজা, ঝাড়ু দেওয়া সবই করে দেব। আমার যদি কাজের লোক নাই দরকার হয়, তাহলে তোদের দিয়ে কি করব বলতো? যা বাপু, এখন এখান থেকে যা তো, আমার মাথাটা আর খাস নে, যা। আপনি যদি আমাকে কাজ নাই দেন, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি আমার শেষ ভরসা ছিলেন। কে মা তুমি? এই জঙ্গলে কি করছো? সাধু বাবা, আমি একজন দিনমজুরের বউ মাত্র। আমার স্বামী খুব অসুস্থ, ছোট্ট একটা মেয়ে আছে। সংসারে যে প্রচণ্ড অভাব বাবা, কেউ আমাকে কাজও দেয় না। আমরা না খেয়ে মরে যাচ্ছি বাবা। আমি তোমাকে একটা জাদু পাত্র দিচ্ছি। এই পাত্র মোহর দিয়ে ভরা, এই পাত্র যতবারই খালি হবে ততবারই আবার ভরে উঠবে, এই পাত্র কখনো খালি হবে না। সাধু বাবা, আপনি আমাকে যা দান করলেন তা আমি কোনো দিন ভুলতে পারবো না বাবা। ওগো, দেখো আমাকে সাধু বাবা কি দান করেছেন, সোনার মোহর ভর্তি পাত্র। আজ থেকে আমাদের দুঃখ দূর হবে। মা, তুইও স্কুলে যাবি, আর ভালো মতো খেতেও পারবি। মা, আমি কি সত্যি স্কুলে যেতে পারবো? হ্যাঁ রে মা, তুই স্কুলে যাবি, ভালো জামা পরবি, ভালো খাবার খাবি, তোর সব শখ আমি পূরণ করব মা। মা, আমি খুব ভালো করে পড়াশোনা করব। তোমাদের সব কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। মা, আমি আমার বন্ধুদের সাথে এখন দেখা করতে যাচ্ছি। আগামীকাল থেকে আমি তাদের সাথে স্কুলে যাব, আর এটাই তাদেরকে বলে তারপর আমি আবারও বাড়িতে চলে আসবো। গরিবের মুখে হাসি ফুটল। বিশ্বাস আর ভালোবাসা কখনো বিফলে যায় না। বিধাতা দেখছেন, সৎ মন আর নিরন্তর চেষ্টা একদিন ফল বয়ে আনে।